ভারতের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা দেশের গতিপথকে চিরদিনের জন্য পাল্টে দেয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ঠিক তেমনই একটা অধ্যায়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বইয়ের এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন আজ আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভ একটা ভয়াবহ বিদ্রোহের আগুনে জ্বলে উঠেছিল। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সেই স্ফুলিঙ্গটা কি ছিল, মানে ওই চর্বি মাখানো টোটার ঘটনাটা। তারপর জানব কোন ইন্ধন এই আগুনকে আরও উস্কে দিয়েছিল, মানে সেই বহু বছর ধরে জমে থাকা অসন্তোষের কথা। এরপর দেখব কিভাবে বিদ্রোহটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল, কেনই বা তা ব্যর্থ হলো, আর একদম শেষে এর আসল চরিত্র নিয়ে যে বিতর্কটা আছে সেটাও বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। দেখুন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ তো আগে থেকেই ছিল, কিন্তু একটা ছোট্ট ঘটনাই দরকার ছিল আগুনটা জ্বালানোর জন্য। আর সেই স্ফুলিঙ্গের কাজটা করেছিল একটা বিশেষ রাইফেল আর তার টোটা। ঠিক তাই, এই গুজবটা আগুনের মতো ছড়িয়ে পড়েছিল কারণ এটা সরাসরি হিন্দু আর মুসলিম দুই সম্প্রদায়ের সিপাহীদেরই ধর্মবিশ্বাসে চরম আঘাত এনেছিল। ভাবুন একবার, কোম্পানির সেনাবাহিনীর মেরুদণ্ডই ছিল এই সিপাহীরা। হিন্দুদের কাছে গরু পবিত্র আর মুসলিমদের কাছে শূকর অপবিত্র, ফলে সিপাহীদের মনে এই ধারণাটা গেঁথে যায় যে এটা আসলে তাদের ধর্ম নষ্ট করে খ্রিস্টান বানানোর একটা গভীর ষড়যন্ত্র। তাহলে টেকনিক্যাল সমস্যাটা ঠিক কোথায় ছিল? আসলে আগে যে পুরনো ব্রাউন বেস মাস্কেট বন্দুকটা ছিল তার টোটা হাতে ছেঁলেই চলত, কিন্তু নতুন যে এনফিল্ড রাইফেল এল সেটা অনেক বেশি উন্নত ছিল। আর এর টোটাটা বন্দুকের মধ্যে ভরার আগে দাঁত দিয়ে কেটে খুলতে হতো। আর বিতর্কের আসল কারণ ছিল এই দাঁত দিয়ে কাটার নিয়মটাই। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের ওই একক প্রতিবাদ, তারপর তার ফাঁসি, যা তাকে এই সংগ্রামের প্রথম শহীদের মর্যাদা দেয়। আর সেখান থেকে সোজা মিরাটে সিপাহীদের প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা। এই ঘটনাই মহাবিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা করে দেয়। মঙ্গল পাণ্ডের এই আত্মত্যাগ যেন হাজার হাজার সিপাহীর মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এখন চলুন একটু পেছনের দিকে তাকাই। ওই চর্বি মাখানো টোটা তো ছিল স্রেফ একটা স্ফুলিঙ্গ, কিন্তু আগুন লাগার জন্য যে বারুদটা জমা হচ্ছিল সেটা তৈরি হয়েছিল বহু বছর ধরে। সেই কারণগুলো কি ছিল একবার দেখে নেওয়া যাক। রাজনৈতিক কারণগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল লর্ড ডালহৌসির এই সত্যবিলোপ নীতি। সোজা কথায় এটা ছিল রাজ্য গ্রাস করার একটা আইনি ফাঁদ। ভারতীয়দের চোখে এটা ছিল একটা চরম অন্যায় আর জবরদস্তিমূলক নীতি, যা ভারতের হাজার বছরের প্রথা আর আইনকে সরাসরি অপমান করেছিল। শুধু যে রাজ্য কেড়ে নেওয়া হচ্ছিল তাই নয়, ব্রিটিশরা দেশীয় রাজাদের সম্মান আর ক্ষমতাও কেড়ে নিচ্ছিল। যেমন ধরুন, নানা সাহেবের পেনশন বন্ধ করে দেওয়া হলো, বা মুঘল সম্রাটের উপাধি কেড়ে নেওয়ার কথা বলা হলো। আর কুশাসনের ঝুটো অজুহাত দেখিয়ে অযোধ্যা দখল করাটা ছিল একটা বিশাল বড় ধাক্কা, কারণ কোম্পানির সেনাবাহিনীর বেশিরভাগ সিপাহী ছিল অযোধ্যার লোক। রাজনৈতিক ক্ষোভ তো ছিলই, তার সাথে ছিল ভয়াবহ অর্থনৈতিক শোষণ। চিরস্থায়ী বন্দোবস্তের মতো নতুন ভূমিরাজস্ব নীতির ফলে কৃষকদের অবস্থা একেবারে শেষ হয়ে গেছিল। সময়মতো কর দিতে না পারলেই জমি কেড়ে নেওয়া হতো। অন্যদিকে ব্রিটেনের কারখানার জিনিস বেচার জন্য ভারতের বিশ্ববিখ্যাত তাঁত শিল্পকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়। এক কথায় ভারতের সব সম্পদ ব্রিটেনে পাচার হয়ে যাচ্ছিল। ব্রিটিশরা ভারতীয়দের খুবই নিচু চোখে দেখত। তারা নিজেদের অনেক উন্নত ভাবত। রাস্তাঘাট, অফিস আদালত সব জায়গায় ভারতীয়দের অপমান করা হতো। এমনকি অনেক ক্লাবের বাইরে লেখা থাকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই ধরনের সামাজিক আর ধর্মীয় অপমানগুলো ভারতীয়দের মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। তো এই সব কারণ মিলিয়েই বিদ্রোহের আগুনটা জ্বলে ওঠে। এবার চলুন দেখি কিভাবে এই বিদ্রোহ শুধু সেনা শিবিরের মধ্যে আটকে না থেকে উত্তর আর মধ্য ভারতের একটা বিশাল গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছিল। এই বিদ্রোহের একটা বড় দুর্বলতা ছিল যে এর কোনো একজন কেন্দ্রীয় নেতা ছিলেন না, তবে বিভিন্ন অঞ্চলে বেশ কিছু শক্তিশালী নেতা উঠে এসেছিলেন। যেমন দিল্লিতে নামমাত্র নেতা ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, কানপুরে ছিলেন নানা সাহেব, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই আর বিহারে কুনওয়ার সিং। এরা সবাই নিজেদের অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিদ্রোহের খবর পাঠানোর পদ্ধতিটা। সাধারণ মানুষের মধ্যে বিদ্রোহের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য রুটি আর পদ্মফুলের মতো প্রতীক ব্যবহার করা হয়েছিল। গ্রাম থেকে গ্রামে এগুলো হাতবদল হতো। এটা থেকেই বোঝা যায় যে এই বিদ্রোহে সাধারণ মানুষেরও একটা বড় ভূমিকা ছিল।
এত বড় একটা বিদ্রোহ, এত সাহস, এত আত্মত্যাগ সবকিছু সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু বিদ্রোহটা সফল হয়নি। ব্রিটিশরা এটাকে দমন করে ফেলেছিল। চলুন দেখি কেন এটা ব্যর্থ হলো আর ভারতের ইতিহাসে এর ফলাফল কতটা সুদূর প্রসারী ছিল। এই বিশাল বিদ্রোহের ব্যর্থতার পেছনে বেশ কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, কোনো সঠিক পরিকল্পনা বা সমন্বয় ছিল না। ব্রিটিশদের হাতে ছিল আধুনিক অস্ত্রশস্ত্র আর টেলিগ্রাফের মতো যোগাযোগ ব্যবস্থা, যা দিয়ে তারা খুব দ্রুত খবর আদান-প্রদান করতে পারত। আর সবচেয়ে বড় কারণ ছিল সারা ভারত এতে যোগ দেয়নি। শিখ, গোর্খা আর অনেক দেশীয় রাজ্য ব্রিটিশদেরই সাহায্য করেছিল। এমনকি বাংলার শিক্ষিত সমাজও এই বিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। এই সালটা ভারতের ইতিহাসে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে, আর এই পরিবর্তনের পেছনে ছিল 1857 মহাবিদ্রোহের প্রত্যক্ষ প্রভাব। একদম তাই। 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদে লর্ড ক্যানিং মহারানী ভিক্টোরিয়ার বিখ্যাত ঘোষণাপত্রটি পাঠ করেন। এর মাধ্যমেই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল আর শুরু হল সরাসরি ব্রিটিশ রাজ বা ক্রাউনের শাসন। বিদ্রোহের পর ভারতীয়দের শান্ত করার জন্য এই ঘোষণাপত্রে বেশ কিছু ভালো ভালো কথা বলা হয়েছিল, যেমন ব্রিটিশ সরকার আর কোনো রাজ্য দখল করবে না, ভারতীয়দের ধর্মীয় ব্যাপারে নাক গলাবে না, আর তাদের পুরনো প্রথাকে সম্মান জানাবে। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা এই বিশাল ঘটনাটার চরিত্র নিয়ে যে ঐতিহাসিক বিতর্কটা রয়েছে সেদিকে একটু নজর দেব। মানে, এই বিদ্রোহকে ঠিক কি বলা উচিত? এই বিদ্রোহের আসল চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও মতভেদ আছে। ব্রিটিশ ঐতিহাসিকরা একে ছোট করে দেখানোর জন্য বলেন এটা ছিল নিছকই এক সিপাহী বিদ্রোহ। অন্যদিকে বিনায়ক দামোদর সাভারকারের মতো জাতীয়তাবাদী নেতারা একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে সম্মান জানিয়েছেন। আবার রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিকরা মনে করেন এটা ঠিক জাতীয় সংগ্রাম ছিল না, বরং ছিল এক ধরনের সামন্ততান্ত্রিক বিদ্রোহ, যেখানে নেতারা নিজেদের পুরনো ক্ষমতা ফিরে পেতেই যোগ দিয়েছিলেন। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, 1857 এই মহাবিদ্রোহ কি শুধুই এক সিপাহী বিদ্রোহ ছিল, নাকি বিদেশি শাসনের বিরুদ্ধে একটা ব্যাপক গণ অভ্যুত্থান, অথবা সত্যিই কি এটা ছিল ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ? এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে এর আসল চরিত্রটা বিচার করার ভার এবার আপনাদের ওপরই রইল। নমস্কার। ভারতীয় ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা গোটা দেশের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ আমরা ঠিক তেমনই এক অধ্যায়ের কথা বলবো। একটা সাধারণ গুজব থেকে শুরু হয়ে যা জন্ম দিয়েছিল এক মহাবিদ্রোহের। চলুন ফিরে যাওয়া যাক 1857 সালের সেই উত্তাল দিনগুলোতে। প্রশ্নটা হলো, কিভাবে সামান্য একটা বন্দুকের গুলি, একটা কার্তুজ গোটা ভারতের ইতিহাসের গতিপথটাই বদলে দিল? 1857 সালের মহাবিদ্রোহের পিছনে থাকা সেই গল্পটাই আজ আমরা খুঁজে দেখব। যে কোনো বড় বিস্ফোরণের পিছনে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থাকে, তাই না? এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। আর সেই স্ফুলিঙ্গটা ছিল ব্রিটিশদের নিয়ে আসা একটা নতুন রাইফেল। তো ব্রিটিশরা তখন বাজারে আনলো এক নতুন ধরনের রাইফেল, নাম এনফিল্ড রাইফেল। এটা আগেরগুলোর থেকে অনেক ভালো ছিল। কিন্তু আসল সমস্যাটা রাইফেলকে নিয়ে ছিল না, ছিল এর কার্তুজ বা টোটা নিয়ে। এই টোটাগুলোকে জল থেকে বাঁচানোর জন্য এক ধরনের চর্বি মাখানো থাকত। আর নিয়মটা ছিল, রাইফেলে গুলি ভরার আগে সিপাহীদের সেই চর্বি মাখানো কার্তুজের খোলটা দাঁত দিয়ে কেটে খুলতে হবে। ঠিক এই জায়গাতেই বিতর্কের শুরু। একটা গুজব, মানে একটা খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল যে এই চর্বিটা আসলে কিসের? গুজব রটল যে ওই কার্তুজে নাকি গরু আর শূকরের চর্বি মেশানো আছে। ভাবুন একবার, হিন্দু সিপাহীদের কাছে গরু পবিত্র আর মুসলিম সিপাহীদের জন্য শূকর অপবিত্র। ফলে সিপাহীদের মনে হলো এটা তাদের ধর্ম নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। ব্রিটিশরা ইচ্ছে করে তাদের জাত মারতে চাইছে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম গর্জে উঠলেন ব্যারাকপুরের এক সিপাহী, মঙ্গল পাণ্ডে। তার আর সহ্য হল না। 1857 সালের 29 মার্চ তিনি সরাসরি এক ব্রিটিশ অফিসারের দিকে বন্দুক তাক করলেন। এটাই ছিল জমে থাকা ক্ষোভের প্রথম প্রকাশ্য বিস্ফোরণ। মঙ্গল পাণ্ডেকে ব্রিটিশরা ধরে ফেলে এবং তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার এই আত্মবলিদান বৃথা যায়নি। মঙ্গল পাণ্ডের মৃত্যু বিদ্রোহের আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। তার দেখানো পথে হাজার হাজার সিপাহী রুখে দাঁড়ানোর সাহস পায়। আসলে এই কার্তুজের ঘটনাটা ছিল শুধু একটা ছুতো। আসল আগুনটা তো বহু বছর ধরে ধিকি ধিকি করে জ্বলছিল। ব্রিটিশদের একের পর এক নীতি সারা দেশের মানুষের মনে ক্ষোভ জমা করছিল।
কারণগুলো যদি দেখি তাহলে দেখব রাজনৈতিকভাবে লর্ড ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির ফলে ঝাঁসি সাতরার মতো অনেক দেশীয় রাজা তাদের রাজ্য হারিয়েছিলেন। অর্থনৈতিকভাবে ব্রিটিশদের নতুন ভূমি রাজস্ব নীতি কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আর সামাজিকভাবেও ব্রিটিশরা ভারতীয়দের নিচু চোখে দেখত, এমনকি সতীদাহ প্রথা বন্ধের মতো ভালো উদ্যোগকেও অনেকে তাদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করেছিল। মানে রাজা থেকে প্রজা কেউই শান্তিতে ছিল না। তো এই জমে থাকা ক্ষোভের বারুদে যখন কার্তুজের স্ফুলিঙ্গ এসে পড়ল, তখন কি হল? চলুন দেখি কিভাবে এই বিদ্রোহ দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। মঙ্গল পাণ্ডের ঘটনার ঠিক পরে 10ই মে মিরাটের সিপাহীরা আর চুপ করে থাকল না। তারা অস্ত্র হাতে তুলে নিল, জেল ভেঙে নিজেদের সঙ্গীদের মুক্ত করল আর সোজা দিল্লির দিকে এগিয়ে গেল। সেখান থেকে বিদ্রোহের আগুন উত্তর আর মধ্য ভারতের এক বিশাল অংশে ছড়িয়ে পড়ল। তবে এই বিদ্রোহের নির্দিষ্ট কোনো একজন নেতা ছিলেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেতৃত্ব দিচ্ছিলেন, যেমন দিল্লিতে মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, কানপুরে নানা সাহেব আর ঝাঁসিতে অবশ্যই রানী লক্ষ্মীবাঈ। প্রত্যেকেই নিজের নিজের এলাকাকে স্বাধীন করার জন্য লড়ছিলেন। এর ফলে বিদ্রোহে একটা স্থানীয় শক্তি এলেও একটা কেন্দ্রীয় পরিকল্পনার অভাব কিন্তু ছিল। একটা ইন্টারেস্টিং তথ্য হল 1857 সালের বিদ্রোহ কিন্তু হুট করে হয়নি। এর আগেও ছোট বড় মিলিয়ে প্রায় 54 বার ভারতের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষ বিদ্রোহ করেছিল। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতটা গভীরে ছিল। 1857 ছিল সেই সব ছোট ছোট বিদ্রোহের এক সম্মিলিত বিস্ফোরণ। এত সাহস, এত আত্মত্যাগ, এত বড় একটা বিদ্রোহ, কিন্তু শেষ পর্যন্ত এটা সফল হলো না। ব্রিটিশরা এটাকে দমন করতে পারল। প্রশ্ন হলো কেন? কেন এ বিদ্রোহ ব্যর্থ হলো? কারণটা বুঝতে হলে আমাদের দুই পক্ষের দিকেই তাকাতে হবে। একদিকে বিদ্রোহী সিপাহীদের সাহস ছিল, কিন্তু কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। তাদের অস্ত্রশস্ত্রও ছিল পুরনো। অন্যদিকে ব্রিটিশদের ছিল ঐক্যবদ্ধ কমান্ড, আধুনিক বন্দুক, আর সবচেয়ে বড় কথা, গোর্খা বা শিখদের মতো কিছু ভারতীয় সেনার সমর্থনও তারা পেয়েছিল। এই অসম লড়াইয়ে টিকে থাকাটা সত্যিই খুব কঠিন ছিল। আর একটা খুব বড় কারণ ছিল সমর্থনের অভাব। বিশেষ করে বাংলার যে নতুন শিক্ষিত শ্রেণী, তারাই বিদ্রোহকে সমর্থন করেনি। তাদের ভয় ছিল বিদ্রোহ সফল হলে হয়তো দেশ আবার সেই পুরনো রাজা জমিদারদের যুগে ফিরে যাবে। সমাজের এই গুরুত্বপূর্ণ অংশের সমর্থন না পাওয়াটা বিদ্রোহকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। বিদ্রোহ হয়তো সামরিকভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু এর প্রভাব ছিল অনেক। এই বিদ্রোহের পরই ভারতের শাসন ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন আসে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা হলো, সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল যে একটা ব্যবসায়ী কোম্পানিকে দিয়ে এত বড় একটা দেশ শাসন করা আর সম্ভব নয়। তাই 1858 সালে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হলো। ক্ষমতা হাতে নিয়েই মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র জারি করেন। সেখানে ভারতীয়দের অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়। যেমন বলা হয় যে আর কোনো দেশীয় রাজ্য দখল করা হবে না, সবার ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং যোগ্যতার ভিত্তিতে ভারতীয়রাও সরকারি চাকরি পাবে। আসলে এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের মন জয় করা, যাতে ভবিষ্যতে এমন বিদ্রোহ আর না হয়। এই বিদ্রোহের পর ভারতীয়রাও তাদের লড়াইয়ের কৌশল বদলে ফেলে। তারা বুঝতে পারে যে শুধু অস্ত্র দিয়ে ব্রিটিশদের হারানো যাবে না। তাই এরপর থেকে সভা সমিতি গঠনের উপর জোর দেয়া হয়। হিন্দু মেলার মতো সংগঠনের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তা বোধ আর ঐক্য গড়ে তোলার চেষ্টা শুরু হয়। এটাই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়ের সূচনা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, 1857 মহাবিদ্রোহ কি শুধুই একটা ব্যর্থতা ছিল, নাকি সামরিকভাবে হেরে গেলেও এটাই ছিল ভারতের স্বাধীনতার লড়াইয়ের আসল শুরু? এই বিদ্রোহী হয়তো প্রথমবার গোটা ভারতকে এক সূত্রে বাঁধার স্বপ্ন দেখিয়েছিল, যা পরের 90 বছর ধরে চলা স্বাধীনতা সংগ্রামের মঞ্চ তৈরি করে দিয়েছিল। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা নিয়ে কি একটু টেনশন হচ্ছে? হওয়াটা স্বাভাবিক, কারণ এই অধ্যায়ে অনেকগুলো সভা সমিতি ঘটনা সাল তারিখ আছে।
কিন্তু একদম চিন্তা করার দরকার নেই। আজকের এই আলোচনায় আমরা শুধু এই অধ্যায়টা পড়ব না, বরং এমন কিছু কৌশল জেনে নেব যা দিয়ে এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে সেরা নম্বরটা তুলে আনা যায়। তো এই হলো আমাদের আজকের পুরো গেম প্ল্যান। আমরা ঠিক যেভাবে পরীক্ষার প্রশ্ন আসে সেভাবেই এগোব। মানে প্রথমে 1 নম্বরের ছোট প্রশ্ন, তারপর 2, 4 এবং শেষে একেবারে 8 নম্বরের বড় প্রবন্ধ। এতে করে খুব সহজেই বোঝা যাবে কোন ধরনের প্রশ্নের জন্য ঠিক কী রকম প্রস্তুতি নেওয়া দরকার। চলো শুরু করা যাক। যে কোনো পরীক্ষার আগে তার প্রশ্নের ধরনটা বুঝে নেওয়াটা কিন্তু অর্ধেক প্রস্তুতি সেরে ফেলার মতো। তাই চলো সবার আগে একবার দেখে নিই এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় ঠিক কী ধরনের আর কত নম্বরের প্রশ্ন আসতে পারে। এই ব্লুপ্রিন্টটা জানা থাকলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। এই যে নম্বর বিভাজনটা দেখছো, এটা খুব গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করলে দেখবে এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মিলিয়েই কিন্তু একটা বিশাল অংশের নম্বর থাকে। তার মানে কি? তার মানে হলো ছোট ছোট তথ্যগুলো যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি, তাহলেই কিন্তু অনেক নম্বর খুব সহজে চলে আসবে। আমরা এই প্রত্যেকটা বিভাগ ধরেই এগোব। চলো তাহলে শুরু করা যাক একেবারে ভিত থেকে, মানে 1 নম্বরের প্রশ্ন দিয়ে। এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু ভালো রেজাল্টের আসল ভিত্তি তৈরি করে দেয়। এখান থেকে একটা নম্বরও যেন হাতছাড়া না হয় সেই চেষ্টা করতে হবে। এই প্রশ্নটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, প্রায়ই পরীক্ষায় আসে। প্রশ্নটা হলো ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ছিল? এটা কিন্তু ভারতের সংগঠিত প্রতিবাদের একদম শুরুর দিকের কথা। আর এর উত্তরটা হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই নামটা কিন্তু একদম ভুললে চলবে না। এটাই ছিল বাঙালিদের প্রথম রাজনৈতিক সংগঠন, তাই এর গুরুত্ব অনেক। এই একটা নাম মনে রাখলেই 1 নম্বর একেবারে নিশ্চিত। এবার আসা যাক ভারতীয় ইতিহাসের একটা বিরাট বড় ঘটনায়, 1857 সালের মহাবিদ্রোহ। এই ঘটনা থেকে একটা খুব সাধারণ অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হল লর্ড ক্যানিং। ওনার নামটা মনে রাখা খুব জরুরি, কারণ ওনার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় আর ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। আচ্ছা, মহাবিদ্রোহ তো আর একদিনে সব জায়গায় ছড়িয়ে পড়েনি, তাই না? সারা দেশে এই বিদ্রোহের খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য বিপ্লবীরা কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করতেন। সেই চিহ্নগুলো কি ছিল? এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রতীকগুলো ছিল রুটি আর পদ্মফুল। গ্রামের চৌকিদাররা এক গ্রাম থেকে অন্য গ্রামে রুটি পৌঁছে দিয়ে বিদ্রোহের বার্তা দিতেন, আর সৈন্যদের মধ্যে সংকেত হিসাবে ব্যবহার করা হতো লাল পদ্ম। ভাবা যায়? বেশ, 1 নম্বরের পর্ব তো হল। এবার চলো একটু লেভেল আপ করা যাক। 2 নম্বরের প্রশ্নের জন্য শুধু তথ্যটা জানলেই হবে না, সেই তথ্যগুলোকে জুড়ে 1-2 বাক্যে গুছিয়ে লেখার অভ্যাস করতে হবে। দেখা যাক কেমন প্রশ্ন আসে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মহাবিদ্রোহের মতো এত বড় একটা ঘটনায় বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী কেন এর বিরোধিতা করেছিল বা একে সমর্থন করেনি, এখানে কিন্তু কারণটা ব্যাখ্যা করতে হবে। এর আসল কারণটা হলো তাদের একটা ভয় কাজ করছিল। তারা ভাবছিল যে বিদ্রোহ যদি সফল হয় তাহলে হয়তো দেশে আবার পুরনো দিনের সামন্ততান্ত্রিক বা প্রতিক্রিয়াশীল ব্যবস্থা ফিরে আসবে। ব্রিটিশ শাসনের ফলে যেটুকু আধুনিক শিক্ষা বা সামাজিক সংস্কারের সুযোগ এসেছিল সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে। এই প্রগতি হারানোর ভয়টাই তাদের বিদ্রোহ থেকে দূরে রেখেছিল। এবার আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন। এখানে উত্তরটা কিন্তু আরও একটু বড় আর গোছানো হতে হবে। সবচেয়ে ভালো হয় যদি কয়েকটা পয়েন্ট দিয়ে উত্তরটা লেখা যায়। চলো দেখি কিভাবে একাধিক পয়েন্ট সাজিয়ে একটা দারুণ উত্তর তৈরি করা যায়। 4 নম্বরের জন্য এটা একটা খুব কমন প্রশ্ন। 1857 সালের মহাবিদ্রোহের সামাজিক কারণগুলো কি ছিল? এই প্রশ্নের উত্তরে আমাদের অন্তত 4টে স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। উত্তরটা ঠিক এইভাবেই পয়েন্ট করে লিখলে পুরো নম্বর পাওয়া যায়। যেমন প্রথম পয়েন্ট হতে পারে ব্রিটিশদের জাতিগত অহংকার, দ্বিতীয়ত ভারতীয়দের প্রতি তাদের ঘৃণা, তৃতীয়ত সতীদাহ প্রথা বিলোপের মতো সংস্কারের বিরুদ্ধে কিছু মানুষের বিরোধিতা, আর চতুর্থত সাধারণ মানুষের উপর অত্যাচার। এই 4টে পয়েন্ট গুছিয়ে লিখলেই হবে।
আবার এই ধরনের তথ্যভিত্তিক প্রশ্ন ৪ নম্বরের জন্য আসতে পারে, যেখানে অনেকগুলো নাম আর জায়গার কথা লিখতে হয়, যেমন মহাবিদ্রোহের নেতাদের নাম এবং তারা কোথায় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এই ধরনের উত্তর একটা টেবিল বা ছক করে লিখলে দেখতেও সুন্দর লাগে আর নম্বরও পুরো পাওয়া যায়। দেখো, এইভাবে একটা টেবিল বানিয়ে নিলে ব্যাপারটা কত সহজ হয়ে যায়। দিল্লিতে বাহাদুর শাহ, কানপুরে নানা সাহেব, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, এইভাবে নেতা আর জায়গার নামগুলো একসঙ্গে পড়লে ছবির মতো মনে থেকে যাবে। এবার আমরা চলে এসেছি একদম ফাইনাল রাউন্ডে, মানে ৮ নম্বরের প্রবন্ধমূলক প্রশ্নে। এটাকে অনেকেই বেশ ভয় পায়, কিন্তু সঠিক কাঠামোটা জানা থাকলে এটাই সবচেয়ে সহজ। চলো দেখি একটা বড় প্রশ্নকে কিভাবে ছোট ছোট অংশে ভেঙে একটা সম্পূর্ণ উত্তর লেখা যায়। ৮ নম্বরের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। এই প্রশ্নের উত্তর লেখার সময় এর গঠন বা স্ট্রাকচারটাই কিন্তু আসল। এই কাঠামোটা শুধু ফলো করলেই হবে। প্রথমে একটা ছোট ভূমিকা, যেখানে বিদ্রোহের গুরুত্বটা বলা থাকবে। তারপর মূল অংশে, মানে বডি প্যারাগ্রাফে, ব্যর্থতার কারণগুলো, যেমন যোগ্য নেতৃত্বের অভাব, সমর্থনের অভাব, ব্রিটিশদের উন্নত অস্ত্রশস্ত্র, এগুলো এক এক করে ব্যাখ্যা করতে হবে। আর সব শেষে একটা উপসংহার দিয়ে উত্তরটা শেষ করতে হবে। এই ছকটা মাথায় রাখলে কোনো পয়েন্ট বাদ যাওয়ার ভয় থাকবে না। আমরা তো সব ধরনের প্রশ্ন নিয়েই আলোচনা করলাম, কিন্তু শুধু পড়লেই তো হবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে সেই পড়াটা ঠিকমতো লিখে আসাও তো একটা বড় ব্যাপার, তাই না? চলো শেষ বেলার জন্য কিছু জরুরি টিপস দেখে নিই। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ১ নম্বরের প্রশ্ন দিয়ে উত্তর লেখা শুরু করবে। ৪ নম্বরের উত্তরে চেষ্টা করবে অন্তত ৩ থেকে ৪টে পয়েন্ট দিতে। আর ৮ নম্বরের প্রবন্ধে ওই ভূমিকা, মূল অংশ, উপসংহার, এই কাঠামোটা কিছুতেই ভুলবে না। আর হ্যাঁ, মূল নাম, তারিখ আর জায়গাগুলো যেন একদম সঠিক থাকে। শেষ করার আগে স্বামী বিবেকানন্দের এই কথাটা একটু ভাবা যাক। ইতিহাস পড়া মানে শুধু পরীক্ষার জন্য নম্বর পাওয়া নয়, এটা আমাদের নিজেদের ঐতিহ্য আর শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার একটা রাস্তা। তাই এই অধ্যায়টা পড়ার সময় শুধু ঘটনাগুলো নয়, এর পিছনের আবেগ আর আত্মত্যাগের কথাও মনে রেখো। তোমাদের সবার প্রস্তুতির জন্য অনেক শুভেচ্ছা রইল।